সাহিরার ভার্সিটিতে এসে প্রথমেই তুরের সাথে দেখা হয়ে গেল শাহরিনের। শাহরিন মজা করেই বলল, কি ব্যাপার বলুন তো, যেখানেই যাচ্ছি সব জায়গায় আপনাকেই পাচ্ছি। আমাকে ফলো টলো করছেন নাকি মিস? তুরের কপালে বিরক্তির ভাঁজ ফুটে উঠেছে। নৃত্য নতুন ঝামেলার কারণে বেশ কয়েকদিন ভার্সিটিতে আসা হয়নি তার। আজ এতদিন পর এসেও কিছুই ঠিক লাগছে না। জুবানের সাথে রিলেশন না থাকলেও সবাই ভাবছে যে সে আর জুবান গভীর রিলেশনে আছে। ভাবলে ভাবুক, এতে তার কোনো কিছু যায় আসে না, কারণ ভাবনা চিন্তা ঠিক করার দায় তার নয়। পুরো দমে সবাইকে অগ্রাহ্য করে ক্লাসে করছে সে। টিচাররাও নানান কথা বলেছে, কেউ ভালো কেউ মন্দ। মেয়েরা তো পারছে না, ওকে গলা টিপে ধরছে। চাইলেই মুখের ওপর জবাব দিতে পারে সে, কিন্তু তুরের জবাবে তারা যতটা কষ্ট পাবে তার চেয়েও কোন কষ্ট এখন চলতে থাকুক। বাসায় ফিরে যাওয়ার সময় ভার্সিটি গেটে শাহরিনের সাথে দেখা হলো। তুই পুলিশের মতো থাক, কেসের তদন্ত কর, তা না করে মেয়েদের সাথে ফ্লার্ট করছিস কেন? বিরক্তিটা চেপে গিয়ে নাক মুখ কুঁচকে বলল, ফালতু কথা বন্ধ করুন অফিসার। এখানে যে কাজে এসেছেন তাতে মনোযোগ দিন। এমনিতেও এতদিনেও সায়রা হত্যার রহস্য উন্মোচন করতে পারেননি, তাই নিজের কাজে মনোযোগ দেওয়াটাই আপনার জন্য বেটার হবে। তুরের কথায় শাহরিনের ঠোঁটের হাসি চওড়া হলো। বলল, সে জন্যই এসেছি, সায়নের রসগোল্লা আর জুব্বানের রক্তজবা। শাহরিনের খোঁচা স্পষ্ট টের পেল তুর। অগ্নি দৃষ্টিতে তাকানোর সাথে সাথে শাহরিন আবার হাসলো। বলল, ওফ সরি, সায়নের রক্তজবা আর জুব্বানের রসগোল্লা। এবার ঠিক আছে তো। যাই হোক শুনুন, এবার আসল খুনিকে বের করেই ছাড়বো আমি। আর চিন্তা করবেন না, কেসের সমাধানও খুব তাড়াতাড়ি করে ফেলবো। এই শাহরিন কোনো দিনও মাঝপথে কেস ছেড়ে দেয় না। যে কেসে হাত দেয় সেটা সমাধান করেই তবে দম নেয়। এবারেও তার ব্যতিক্রম হবে না। জুবান মাফির সাথে ক্যান্টিনে আড্ডা দিচ্ছে। মাফি কয়দিন তার ছোট খালার বাসার চায়নাতে বেড়াতে গিয়েছিল। ওখানে বসেও সব শুনেছে সে, তাই তাড়াতাড়ি ফিরে এসেছে। এই ফিরে আসাটাই হয়তো তার জন্য কাল হয়ে দাঁড়াবে। জুবান একটা চিজ, কত সহজে তুরের মতো স্ট্রং পার্সোনালিটির মেয়েকেও বশ করে ফেলল। সহাস্যে জুবানের কাঁধে হাত রাখলো সে। বলল, জুবান মাফির হাতটা কাঁধ থেকে সরিয়ে স্বভাব সুলভ হাসলো। বলল, এমন কিছুই না মাফি, আমি মেয়েটাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। ওকে জড়িয়ে কোনো বাজে কথা বলবি না, কয়েকদিন পর ভাবি হবে তোর। কোন সত্যিকারের ভালোবাসার কথা বলছেন মিস্টার জুব্বান? শাহরিনের কথায় দুজনেই চমকে উঠল। পেছনে তাকিয়ে দেখলো শাহরিন দাঁড়িয়ে। তার চেহারা স্বাভাবিকের চেয়েও গম্ভীর। কিছু শুনে ফেলেনি তো? জুবানকে চিন্তামুক্ত করতে শাহরিন বলে উঠল, সাইরাওকে চেনেন? শাহিরার নাম শুনে দ্বিতীয়বারের মতো চমকে উঠল মাফি। তার চেহারায় স্পষ্ট ভয় ফুটে উঠেছে। শাহরিন ব্যাপারটা খেয়াল করলো। জুবান খুব স্বাভাবিকভাবেই বলল, কোন সাইডার কথা বলছেন? সাইডা তো অনেকেই আছে। আমি সেই সাইরাহর কথা বলছি, যার সাথে 6 বছর আগে আপনার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার মাফির ছটফটানি বাড়ল। এটা বলেই পরিমরি করে এক প্রকার পালিয়ে বাঁচল সে। জুবান টেবিলে বসে শাহরিনকে বসার ইশারা করলো। 2 কাপ কোল্ড কফি অর্ডার দিয়ে আবার কথা বলতে শুরু করলো সে। তো কি যেন বলছিলে শাহরিন? শাহরিন বসতে বসতেই জবাব দিল, যাই হোক, মেয়েটি কেমন ছিল? জুবান চুলে আঙুল চালিয়ে চমৎকার একটি হাসি উপহার দিল শাহরিনকে। তারপর বলল, খোঁজ নিয়ে দেখবেন আমাকে নিয়ে এমন গুঞ্জন প্রায় সময় দেখা যায়। তাই বলে কি সবার সাথেই কোনো না কোনো সম্পর্ক রয়েছে আমার? তেমনি সাইডারও ব্যাপারটাও কেবলই গুঞ্জন, আর কিছুই নয়। ওর সাথে আমার একটাই সম্পর্ক ছিল, সেটা হলো সিনিয়র জুনিয়রের সম্পর্ক। যা রটে তা কিছুটা হলেও ঘটে। যাই হোক, মেয়েটি কেমন ছিল, তার সম্পর্কে কি জানেন? কিছুই জানি না।
জুবানের স্পষ্ট জবাব। আর কিছুক্ষণ সাহিরার ব্যাপারে খোঁজখবর নিয়ে হাসি মুখে ফিরে গেল শাহরিন। তার হাতে কিছু চমকপ্রদ তথ্য এসেছে, যার মাধ্যমে কেস অনেকটাই সমাধান হয়ে যাবে। তোর অনেক ভেবে চিন্তে ঠিক করলো জুবানকে একটা সুযোগ দেওয়া উচিত। খারাপ কি ভালো হতে পারে না? জুবান যেহেতু নিজের অতীত ছেড়ে বেরিয়ে আসতে চাইছে, তখন তুরের উচিত জুবানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তুর জুবানের মোবাইলে কল করলো। সরাসরি কথাটা জানিয়ে জুবানের জবাবের অপেক্ষা না করে কল কেটে দিল সে। জুবান সাথে সাথে কল ব্যাক করলো। তুলো রিসিভ করে কানে ধরলো। রসগোল্লা, আমি কি ঠিক শুনলাম? উফ, খুশিতে আমার মরে যেতে ইচ্ছে করছে। জুবানের কথায় অকৃত্রিম আনন্দ ফুটে উঠেছে। তোর নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আপনি মরে যান জুবান। এত তাড়াতাড়ি আমি মরছি না রসগোল্লা, আমার আর তর সইছে না। ইচ্ছে করছে এখনই বিয়ে করে তোমাকে ঘরে নিয়ে আসি। আপনি সব কিছুর আয়োজন খুব দ্রুতই সারুন জুবান। সব কিছু খুব গোপনীয়তার সাথে করবেন। কাল আমাদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করুন। আর অবশ্যই এই অনুষ্ঠান আপনার বাড়িতে হবে। আপনার বাবা মা ছাড়া আর কেউ এখানে উপস্থিত থাকতে পারবে না। তুরের কথায় খুশিতে লাফিয়ে উঠল জুবান। এ তো মেঘ না চাইতেই জল। এক পায়ে রাজি হয়ে গেল। কল কেটে বিছানায় শায়িত নগ্ন নারীটিকে দিকে এগিয়ে গেল সে। মেয়েটার কোমল ঠোঁটে গভীর একটা চুমু খেয়ে মনে মনে বলল, পৃথিবীর সবচেয়ে জঘন্য নেশা হচ্ছে নারী নেশা। যে একবার এ নেশায় আসক্ত হয়ে পড়ে, তার ফিরে আসার কোনো রাস্তা নেই। বহু নারীতে আসক্ত পুরুষ কখনোই এক নারীতে আসক্ত হতে পারে না, এখানে সে যতই তার প্রেয়সীকে ভালোবাসুক না কেন। উত্তেজনায় ঘুমোতে পারছে না শাহরিন। আর মাত্র একটা দিন, আর একদিন পরেই তার কাছে সব রহস্য আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। মাফি দোতলা বিলাসবহুল লুফট্লেক্স বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে, দরজায় নক করবে কি করবে না এটা ভেবে দাঁড়িয়ে আছে। কাঁধে গরম তরল জাতীয় কিছু একটা পড়েছে। শাহরিন হাত দিয়ে ধরে বুঝতে পারল পিছলা জাতীয় কিছু। হাত সামনে এনেই চমকে উঠল সে। তাজা রক্ত। ওপরে তাকিয়ে আরেক দফা চমকালো শাহরিন। মাফির উলঙ্গ লাশটা ঝুলছে ছাদের রেলিংয়ে। আগের মতোই খুন করা হয়েছে বীভৎস লাশ। শাওন তো এখানে নেই। তাহলে কি সে এখনো এই দেশেই আছে? আর সে না থাকলে মাফিকে কে খুন করলো? শাহিরার কেসের সাথে মাফির যোগসূত্র আছে এটা বুঝতে পেরেছিল শাহরিন। মাফির জীবনের ঝুঁকি আছে এটাও বুঝতে পেরেছিল। তাই তো এত রাতে ছুটে এসেছে এখানে। কিন্তু লাভের লাভ কিছুই হলো না। প্রতি রাতের জন্য কত টাকা নাও আমার ছেলের কাছ থেকে? আমি তোমাকে তার চেয়েও বেশি দেব। ওকে ছেড়ে আমার রক্ষিত হয়ে যাও মেয়ে। পঞ্চাশোর্ধ্ব জুবায়েদ ইমজাদের মুখে এমন ঘৃণ্য কথা শুনে কোনো কিছু না চিন্তা করে ঠাঁটিয়ে এক চড় দিল তুর। জুবায়েদ ইমজাদ আগুন দৃষ্টিতে তাকালো। রেগে গলা টিপে ধরল তুরের। হিসিয়ে বলল, মা, তোর এত বড় সাহস! তুই জানিস কার গায়ে হাত তুলেছিস? তোর হাত আমি ভেঙে দেব। তোদের মতো মেয়েদের কাজই তো এটা। বড় লোকের ছেলেদের নিজের সব দিয়ে হাতের মুঠোয় আনিস। সত্যিটা বললেই গায়ে লাগে, তাই না? তৎক্ষণাৎ চারিদিক অন্ধকার করে বিদ্যুৎ চলে গেল। জুবাইরের মাথায় কেউ সজোরে আঘাত করেছে। চিৎকার করার সুযোগটাও পায়নি সে। লুটিয়ে পড়েছে মাটিতে। নিকষ কালো অন্ধকার দিয়েই শিকল দিয়ে টেনে টেনে বাইরে নিয়ে যাচ্ছে তাকে। জুবায়ের ইমজাদের জ্ঞান ফেরার পর উনি নিজেকে একটা হাসপাতালের বেডে আবিষ্কার করলেন। চারিদিকে তাকিয়ে বুঝতে পারলেন এটা একটা পরিত্যক্ত হাসপাতাল। হুট করেই রাগ চেপে গেল তার। তাকে এই জুবায়ের ইমজাদকে এমন একটা হাসপাতালে অ্যাডমিট করার সাহস পেয়েছে কে? রাগে গজগজ করতে থাকলেন তিনি। চিৎকার করে বললেন, আমাকে হসপিটালে অ্যাডমিট করেছে কে? জুবান, কোথায় তুমি? আমাকে এই দিন দেখতে হলো আজ? এমন একটা জায়গায় কখনো পা রাখতাম না আমি। মাটিতে খসখস শব্দ করে কেউ একজন এগিয়ে আসছে। জুবায়ের ইমজাদের সেদিকে কৌতূহল নিয়ে তাকালো। একটু পর দরজা দিয়ে ডাক্তারের পোশাক পরা একজন প্রবেশ করলো। হাতে গ্লাভস, মুখে মাস্ক, মাথায় সার্জিক্যাল টুপি। গুনগুন করে গান গাইছে ডক্টরটা। জুবায়ের ইমজাদ স্পষ্ট শুনতে পেল গানের লাইনটা। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং চেনে না। জুবায়ের হুঙ্কার দিয়ে উঠল, আমাকে এখানে কে নিয়ে এসেছে?
আর এটা কী ধরনের গান গাইছোস? বন্ধ করো এই গান। গানটা ভালো লাগেনি? আপনার তো এটা পছন্দের গান হওয়া উচিত ছিল। আপনার মনের গোপনও তো ওরা জানে না। আচ্ছা বাদ দিন, শাহিরাকে চেনেন? সায়রার নাম শুনেই ঘাবড়ে গেল জুবায়ের। অতীতের কিছু স্মৃতি মাথা চাড়া দিয়ে উঠল। কে তুই?